দর্শক আমন্ত্রণ নাগরিকের বিশেষ আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলে থাকি প্রতিদিনকার সমসাময়িক বিষয়াবলী নিয়ে এবং এর পেছনকার ঘটনা নিয়ে, এবং প্রতিদিন একজন করে সহকর্মী আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী সানিয়া আহমেদ। সানিয়া, আপনাকে আমন্ত্রণ আজকের সংবাদ বিশ্লেষণে। আপনি জানেন প্রতিদিনই আমরা আসলে হট টপিক গুলো নিয়ে কথা বলে থাকি এবং একই সাথে আমরা কিন্তু যে বিষয়গুলো নিয়ে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এই বিষয় আলোচিত বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করি আসলে কি হচ্ছে। সানি, আপনি বিজনেস বিটটা কভার করেন এবং এই মুহূর্তে জানেন যে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ার ওপর যে পাল্টা শুল্ক সেটি নিয়ে কিন্তু প্রচন্ড আলোচনা চলছে এবং একই সাথে অনেকেই কিন্তু বলছেন যে বাংলাদেশের জন্য সম্ভাবনা নাকি আরেকটু বেড়ে গেল কিনা। আপনি ব্যক্তিগতভাবে কি কিভাবে দেখেন বিষয়টিকে, কি মূল্যায়ন করবেন? ধন্যবাদ জ্যোতি। শুরুতে বলতে হয় যে পাশের ঘরে আগুন লেগেছে বা অসুস্থ হয়েছে বা বিপদ হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমরা সেভ আছি। অর্থাৎ আরেকজনের মন্দের খবর আমার জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহর খবর। প্রতিবেশী দেশ পাশের বাড়িতে বড় উঁচু দেয়াল করে দিচ্ছে, তা আমার জন্য সুখের খবর হচ্ছে। কারণ হচ্ছে তারা পারবে না, আমরা পারবো। অনেকে এটা বলছেন, কিন্তু আসলে বিষয়টা সত্যি সুখের নয়, বরঞ্চ আরো উদ্বেগের। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এই ট্রাম্প প্রশাসন আসার পর থেকে তারা যেভাবে আক্রমণাত্মক, নো কেয়ার, একের পর এক দেশের সঙ্গে, চায়নার সঙ্গে থেকে শুরু করে অন্যান্য দেশের সঙ্গে যে ধরনের তারা আক্রমণাত্মক আচরণ করছে, সেখান থেকে বাংলাদেশ ভালো থাকবে এটা যদি কেউ চিন্তা করে তাহলে তারা ভুলের মধ্যে আছে। কারণ আজকে ইন্ডিয়ার যে 50% তারা পাল্টা শুল্ক তাদের আরোপ করেছে, এটা আমাদের জন্য বলা হচ্ছে সম্ভাবনা। কেন? আমাদের হচ্ছে 20% পাল্টা শুল্ক। এটা করে কি হবে? আমাদের দেশের বস্ত্র খাত আমরা ইন্ডিয়ার চেয়ে ভারতের তুলনায় আমরা কম মূল্যে আমরা যুক্তরাষ্ট্রের বাজারগুলো দখল করতে পারবো, আমাদের রপ্তানি আয় বাড়বে, আমাদের কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে, এমন চিন্তা করছে। একবারও কি চিন্তা করে যে যেটা আজকে ভারতের সঙ্গে হয়েছে সেটা কালকে ঘুরে বাংলাদেশের সঙ্গে হবে না? কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এমন একটা থিওরিতে এখন চলছে, তার যে শত্রু দেশ অর্থাৎ যার সঙ্গে তার বিদ্বেষ, এই বিদ্বেষের সঙ্গে সম্পর্ক যার রয়েছে তার সঙ্গে যেই সম্পর্ক রাখবে তার উপরে যুক্তরাষ্ট্র একদম বৈরী প্রভাব থেকে শুরু করে ঝড় সাইক্লোন যা আছে সব নামিয়ে ফেলবে। এবার বাঁচো মরো। সানি, আমি একটুখানি ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আমেরিকার একটি নেচার নিয়ে বলছিলেন যে তারা আসলে খুবই প্রতিহিংসা পরায়ণ এবং যাদের ক্ষেত্রে মনে করেন যে একটু বৈরিতা হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাটাক করার চেষ্টা করে। সব মিলিয়ে আপনি একটি বৈশ্বিক বাণিজ্য যেই দ্বন্দ্ব সেটি তো তুলে ধরলেন, কিন্তু বাংলাদেশের জন্য কেউ কেউ বলছেন সম্ভাবনা, আবার আপনি তো দেখাচ্ছেন চ্যালেঞ্জ। তো এই জায়গা থেকে যে বহুপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সেটি বাংলাদেশ কিভাবে রক্ষা করতে পারে? আমি সেদিকে যাচ্ছিলাম, বিশ্লেষণ করে করে স্টেপ বাই স্টেপ যাচ্ছিলাম যে আসলে যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে নিচ্ছি। যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি সারা বিশ্ব যুক্তরাষ্ট্রকে প্রভু হিসাবে দেখছে। কারণ প্রভু যা বলবে তার বান্দাগুলোকে তাই করতে হবে, এমনটি আচরণ করতেছে। আমাদের সঙ্গে যে 37% সর্বপ্রথম যে পাল্টা শুল্ক আরোপ করা হয়, এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার ডেলিগেশন টিম থেকে শুরু করে সবকিছু ওনারা পাঠানোর পরে 37 থেকে 35, এরপরে 20%। তো অনেক ধাপ আমাদেরকে কমিয়ে দিয়েছে। সরকারও বলছে এটা কূটনৈতিক সাফল্য, এই মানে দেশের অনেক বড় কিছু হয়ে যাচ্ছে, এত শতাংশ কম। কিন্তু আরেকদিকে দেখছে না যে কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান তারাও কিন্তু পাল্টা শুল্ক বাংলাদেশের সাথে সাথে চলছে। তো প্রতিযোগিতার দিক দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে কিন্তু তারা পড়ে গিয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশের প্রতিনিধি দল যারা যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনা করেছেন, কি চুক্তি করেছেন সেটা তারা বলছেন যে ইটস আ কনফিডেন্সিয়াল অ্যান্ড কান্ট বি ডিসক্লোজড। তারা এটা প্রকাশ করবে না। মানে এটা কি করলেন আপনি? এই দেশটারে বিক্রি করে দিয়ে আসলেন, নাকি এই দেশের কি করলেন না করলেন দেশের জনগণের অধিকার নেই এটা জানার?
আপনি দেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন, আপনি দেশের জনগণ জানবে না আপনি দেশকে কি দিয়ে আসলেন বা কি নিয়ে আসলেন, এটা বলে দিচ্ছেন যে এটা প্রকাশ করার জন্য না, বা আপনারা কি সে আস্থার জায়গাটা রয়েছেন? সানি, আমি একটুখানি থামাই। আপনারই করা একটি প্রতিবেদন এই মুহূর্তে আমার হাতে রয়েছে এবং সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 20% নির্ধারণ করেছে, সরকারও বলছে এটি কূটনৈতিক সাফল্য, কিন্তু বিনিময়ে কি দিয়ে আসলো বাংলাদেশ সে বিষয়ে জনগণকে রাখা হয়েছে অন্ধকারে। কি দিয়ে এসেছে বাংলাদেশ, কি ফাইন্ডিংস ছিল আপনার? আপনার যে বলছিলাম যে আসলে তারা বলছে যে কনফিডেন্সিয়াল, তো আমরা উরু খবরে যা জানি, আমাদের হাতেও কিছু কাগজপত্র আসে নাই যে বিষয়টা তা না, আমাদের সেটা কাছেও একটু কিছু ছোট করে বলবেন। এই যে দেখেন যে উরু খবর যেহেতু ওই আবার বললে আবার তারা আবার কি মনে করে না করে, তাই যেভাবে বলা উচিত ওইভাবেই আমরা বলি যে আমাদের তাদের কাছ থেকে আমরা বোয়িং কিনবো, এলএনজি কিনবো, উচ্চ দরে গম কিনবো, সেই চুক্তিও তারা করে এসছেন, বিমান কেনার জন্য করে আসছেন। যদিও পাল্টা শুল্কের মধ্যে একটি শর্ত রয়েছে যে আমরা যদি তাদের পাল্টা শুল্ক, তারা আমাদের যে 20% যেটা আমাদেরকে দিয়েছেন, সেই সুবিধাটুকু যদি আমরা পেতে চাই, তাহলে তাদের এখান থেকে আমাদেরকে কাঁচামাল ক্রয় করতে হবে। ইটস আ কন্ডিশন। এখন কাঁচামাল আমরা কি কাঁচামাল তাদের কাছ থেকে আনতে পারি? তো পোশাক খাত যেহেতু আমাদের বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে পণ্যগুলো রপ্তানি হয়, সেগুলোর মধ্যে পোশাক খাত সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে। তো এই পোশাক খাতের মধ্যে আমরা কি তাদের কাছে কাঁচামাল আনতে পারি? সেটা একমাত্র হচ্ছে তুলা। এই তুলা কিন্তু তাদের কাছ থেকে আমাদেরকে আনতে হচ্ছে, এবং অনেকটা বাজার মূল্য অন্যান্য দেশের যে কম্পারিজন, যদি রেট কম্পারিজন করা হয়, তো অপেক্ষাকৃত একটু বেশি দাম দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদেরকে আপনার এই কাঁচামাল কিন্তু। মানে তাহলে কি এই যে কূটনৈতিক সাফল্য বললো, পোশাক খাতের যেই দুশ্চিন্তা সেটি কোনোভাবে কমছে না? পোশাক খাতের দুশ্চিন্তা কিছুটা কমেছে, একবারে যে কমছে না তা না। আগে যেখানে 35% দিতে হতো, সেখানে 15% তারা কমিয়েছে। এটার একটা বেনিফিট বাংলাদেশ পাচ্ছে না যে তা না, 20% আসছে, এটা আমাদের একটু হলো বেনিফিট দিবে, কিন্তু একেবারেই যে আমরা সাফল্যের সাগরে ভেসে যাব, দেশের অর্থনীতি একেবারে এই পাল্টা শুল্ক কমানোর ফলে একেবারে অর্থনীতির চাকা একদম ঘুরে যাবে, 80 স্পিডে চলবে, 100 স্পিডে চলবে, এটা ভাবার কোনো কারণ নেই। অনেকে কথা বলছেন যে এই যে আজকে যেমন ভারতের সঙ্গে যে 50% হলো, এর ফলে ভারতে কি হয়েছে, স্পিনিংগুলো, ওয়েভিংগুলো, এই মিল ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি আজকে বেশ কিছু ভারতের ব্যবসায়ীদের সঙ্গে এবং আমাদের দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে আজকে আমি এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি। তো দিন শেষে আমরা জেনেছি যে এটা আমাদের, সে শুরুতে বলছিলাম যে এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? ভারতে যুক্তরাষ্ট্রে তারা অর্ডার এখন দেবে না, কারণ তারা জানে যে ভারত হাই রেট করবে, কারণ 50% তাদের উপর পাল্টা শুল্ক রেট তাদেরকে বাড়াতে হবে। তাহলে রেট কম কার? পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, ভিয়েতনাম রয়েছে, কম্বোডিয়া রয়েছে। এখন বাংলাদেশে সে বায়ারগুলো আসছে, তারা কিন্তু ইনকোয়ারির পরিমাণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। ফ্যাক্টরি তারা অর্ডার নিতে পারবে কিনা, বা তাদের যে ট্রান্সপারেন্সির জায়গাটা, অর্থাৎ আপনার যে সময় মতো অর্ডার যে তারা প্লেস করবে, সময় মতো তারা কাঙ্ক্ষিত ডেলিভারিটা পাবে কিনা, এই নিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু ব্যাপক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। যদিও আপনার কিছুটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি বলছিলাম যে কোথাও না কোথাও তো আসলে সম্ভাবনা রয়ে গিয়েছে, সেটি আসলে কতটা কৌশলগতভাবে, কতটা স্মার্টলি হ্যান্ডেল করা যায়, এটি হচ্ছে বাংলাদেশের জন্য আমি মনে করছি বড় চ্যালেঞ্জ। না, সেটা তো অবশ্যই আমাদেরকে আসলে দিন শেষে আমরা বুঝি যে আপনি কি করলেন এই দেশ নিয়ে, দেশের জনগণের সে অধিকার রয়েছে এটা জানার, কি হচ্ছে বা কি হবে। আমরা এখন বর্তমানে যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আমরা দেখছি, দেশের ব্যাংকিং সেক্টর দেখছি, টেক্সটাইল সেক্টর দেখছি, সরকারের পট পরিবর্তনের পর কতগুলো শতাধিক যে মিল কলকারখানাগুলো যে বন্ধ হয়ে গেল, কর্মসংস্থান যে তারা সংকট দূর করবে, 3-0 থিওরি, তো সংকট যে দূর করবে, এই সংকট যে কত চরম আকারে ধারণ করেছে, এটা রিকভারির জন্য কত বছর লেগে যায় তা সময় বলে দিবে। আমরা উপর দিয়ে যতখানি বলছি, দেশের জনগণ কিন্তু ভালো নেই, কারণ দেশের মূল্যস্ফীতি তারা কমাচ্ছে,
তারা কমাচ্ছে, কম দেখাচ্ছে, কারণ তাদের সুদ হার তারা বাড়িয়ে দিয়েছে। এখন এই মুদ্রানীতিতে তারা সুদ হারটা অনেকটা আগের মতোই রেখেছে, কিন্তু বাড়তি ছিল। উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতি কমানো, কিন্তু এই মূল্যস্ফীতি কিছুটা কমলো, আবার কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। জনগণ কিন্তু তাদের জীবনযাত্রার যে ব্যয় এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। দেশের কলকারখানাগুলো যেভাবে বন্ধ হয়েছে, শ্রমিক আন্দোলনে শ্রমিকদের বেতনের জন্য তারা যেভাবে রাস্তা অবরোধ করেছে, আমরা কিন্তু এগুলো দেখেছি। সেই সংকট কিন্তু এখনো কাটানো যায়নি। তারা সংস্কার বলছে, আবার সামনে দিচ্ছে নির্বাচন। সংকটের কথা তো বলছিলেন, ধরুন এই সংকটকে যদি বাংলাদেশের জন্য সম্ভাবনা করতে হয়, কি কি কৌশল আসলে সরকার এগোতে পারে? এটা আন্তরিকতার অনেকটা বিষয় আমি বলবো, কারণ হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা অনেক এক্সপিরিয়েন্সড এবং মোস্ট সিনিয়র সিটিজেন বাংলাদেশে। তাদের বয়সটা এখন এই লেভেলে চলে গিয়েছেন, তারা আমাদের মুরব্বী। এই দেশের কল্যাণের জন্য, দেশের ভালোর জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেন, কিন্তু যাই নেন এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে যে আমরা এই দেশের ভালোর জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তাদের উপর আস্থা আছে বিধায় তো এই এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার 1 বছর এখনো টিকে গেল। একেবারেই সানি, শুধু আসলে অর্থনীতির জায়গায় যে অনাস্থা তৈরি হচ্ছে সেটি নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কিন্তু জনগণের কপালে এক ধরনের চিন্তার ভাঁজ। সেখানে যাবার আগে আমি জানতে চাই, আপনি বলছিলেন যে মূল্যস্ফীতি কমানোর জন্য যে একটি চেষ্টা, এই যে নীতি সুদ হার কমায়নি, আলটিমেটলি কি প্রভাব পড়লো এবং এটি কিভাবে পরিচালিত হবে, সেই প্রভাবগুলো কোন কোন জায়গায় গিয়ে আসলে ভেঙে দিতে পারে? যদি দেশের অর্থনীতির যে শক্তিশালী যে অবস্থা, এটা আমাদের মূল্যস্ফীতির ওপর অনেকাংশে নির্ভরশীল। যে কারণে বাংলাদেশ ব্যাংক এই অর্থনীতিটাকে টিকিয়ে রাখার জন্য তারা নীতি সুদহার শুরু থেকে বাড়িয়ে আসছে। যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে সুদহার যদি বাড়ানো হয় তাহলে মূল্যস্ফীতিটা কমে যাবে। যদিও অর্থনীতিবিদরা বলছেন যে শুধু সুদ হার কমানো বা বাড়ানোর সঙ্গে কিন্তু মূল্যস্ফীতি কমে বা বাড়ে না, যেটা কিন্তু আমরা এখন দেখছি মূল্যস্ফীতিটা কিন্তু আবার একটু বাড়তির দিকে যাচ্ছে। এই যে নীতি সুদ হারটা যে বাড়তি রাখা হলো, আমাদের যে দেশের ফ্যাক্টরিগুলো, যে কারখানাগুলো, তারা যে ব্যাংক লোন নেয়, সে উচ্চ সুদে যে ঋণ নেবে, সে উচ্চ সুদের ঋণ নেওয়ার কিন্তু রাস্তাটা কিন্তু আর রাখেনি। তারা এই এত উচ্চ সুদের ঋণ নিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, তারা তাদের যে প্রোডাকশন কস্ট যে তাদের বিয়ার করতে হবে, এতে করে তাদের গ্রাহকের কাছে কি পরিমাণে তারা বিক্রি করতে পারবে, সেই চ্যালেঞ্জে কিন্তু অনেক কলকারখানা তারা লোন নিচ্ছেন। আবার এলসির প্রক্রিয়াও কিন্তু অনেকাংশে প্রায় অলমোস্ট বন্ধ বলাই চলে। তো দেশের বলছে যে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়ছে, আমাদের রেমিটেন্স বাড়ছে, ব্যালেন্স অফ পেমেন্ট বাড়ছে, তো ডলার বাড়ছে। তো কি দিয়ে বাড়ছে? দেশের কোনো উন্নতি হয়েছে? কয়টা মিল ফ্যাক্টরি খুলছে এই 1 বছরে? আপনি দেখান যে এই মিল ফ্যাক্টরিগুলো আছে। আপনি বিদেশিদের আপনি আহ্বান জানাচ্ছেন, বিদেশিদের এটা করে দিচ্ছেন, এই করছেন, ইকোনমিক জোন করছেন, দেশের শিল্পকে মেরে। আগে তো আপনি আপনি দেশকে বাঁচাবেন, তারপর আপনি বিদেশি বিনিয়োগ আনবেন কি আনবেন না, কারণ বিদেশি বিনিয়োগ আমাদের দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, এটা অকপটে স্বীকার করতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি দেশীয় শিল্পকে সরকারকে দেশীয় শিল্পের দিকে কোনোভাবে যত্নশীল নয়। দেশীয় শিল্পের দিকে যদি যত্নশীল হতো তাহলে এই যে এই পর্যন্ত গত 1 বছরে আমরা কলকারখানার নতুন কিছু দেখতে পেতাম, নতুন বিনিয়োগ দেখতে পেতাম, কিন্তু আমরা কিন্তু শুধু বন্ধ হতেই দেখি। মানে আপনাকে যদি বলা হয় যে গত 1 বছরের আপনি সার্বিক একটি মূল্যায়ন করেন, আপনি আসলে মোটা দাগে কোন 2টি কথা বলবেন? মোটা দাগে শুধু এটুকুই বলতে চাই যে তারা একটি বলবো যে ভালো উদ্দেশ্য নিয়ে সংস্কারে হাত দিয়েছিলেন, কিন্তু দিন শেষে এটা এমন লেজে গোবরে গিয়েছেন যে এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি এখন অবস্থা। এই কারণে তারা এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এখান থেকে এক্সিট করা যায়। আমাদের কোয়ালিটি লোক যে তারা বসেননি তা না, কিন্তু তারা পারেননি, তাদেরকে পারতে দেয়া হয়নি মেকানিজম করে আপনার বিভিন্ন জায়গায়। কারণ সব জায়গায় তো আপনার সব প্রতিষ্ঠান যেখানে সংস্কার করতে বসছে সেখানে তাদের অধস্তন কর্মচারীরা আন্ডার টেবিলে যে ঘুষখোর দুর্নীতিবাজগুলো যেভাবে তাদের এই প্রতিষ্ঠানগুলোকে চালিয়েছে, তারা তো আর এই সংস্কার চাইবে না।
আপনি দেখেন যে যেখানে হাত দিয়েছে, এনবিআর হাত দিয়েছে। তাহলে কি এই যে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কারণে কি আলটিমেটলি সরকার এই যে অর্থনীতির খাতে ব্যর্থ হলো, নাকি আসলে তাদের মেকানিজমের প্রবলেম ছিল? মানে কোনটাকে, দুটার মধ্যে যদি আপনি তুলনা করেন, কোনটাকে আপনি বড় করে দেখাবেন? এটা বলবো যে সকলের সম্মিলিত আন্তরিকতার অভাবের কারণে। কারণ প্রথমেই তারা যদি দেশ উন্নয়নে সর্বপ্রথম যেদিন গত বছরের এই সময় বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধি দলগুলো আপনার বঙ্গভবনে গিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাৎ করেন যে আজকে কি আপনার এই যে প্রধান উপদেষ্টা যে শপথ গ্রহণের যে করবেন এই দিনগুলোতে, তো ওই সময় কিন্তু আপনার রাজনৈতিক দলগুলো বলছিল যে এই দেশের শিল্প রক্ষা করার জন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বা সমস্যা থাকতে পারে, আপনার আওয়ামী যারা ব্যাকগ্রাউন্ডের ছিল তাদের সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হইতে পারে, তাদের আপনি জেলে দিতে পারেন, তাদের মামলা করতে পারেন, শাস্তি করতে পারেন, কিন্তু তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আপনারা টিকিয়ে রাখবেন। এক বেক্সিমকো গ্রুপকে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার শ্রমিকগুলো তারা বেকার হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্য অন্যভাবে তাদেরকে আবার এই লোন টোন করে তাদেরকে বেতন পরিশোধ তারা করেছে। রাজনৈতিক প্রতিহিংসার বড় একটা প্রভাব অর্থনীতির উপর পড়ে এবং সেই কারণেই বোধহয় অর্থনীতির চাকাগুলো এত বেশি অচল হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আপনি দেখেন এই যে এসএলএম গ্রুপটা, এই এসএলএম গ্রুপ যারা যে এই যে ব্যাংকের যে ঋণ টিন নিয়েছে তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন আস্তে আস্তে সরকারের আসলে এখানে চিন্তার কৌশল কি হতে পারত? এখানে সরকার যদি চাইতো যে আন্তরিকতার সঙ্গে যে ব্যক্তিগত যারা আওয়ামী যারা সরকারের অধীনে ছিল বা যারা আওয়ামী লীগ ছিলেন বা বিগত সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের যে অপরাধ ছিল, যে মানবতা বিরোধী যে অপরাধে তাদেরকে যে শাস্তি তারা পাওয়ার যোগ্য, এই কারণে তাদেরকে ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানকে গুলিয়ে ফেলছে। এটাই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম। যদি ব্যক্তি এবং কোম্পানি তো কৃত্রিম ব্যক্তি সত্তা, ইটস আ আর্টিফিশিয়াল ইস্যু। এটা তো আপনি ন্যাচারালের সঙ্গে আপনি মিলিয়ে ফেলেছেন। আপনার কোম্পানি তো আপনার আর্টিফিশিয়াল জিনিস, তার নিজস্ব সত্তা রয়েছে, সিলমোর রয়েছে। কোম্পানি তো আর কোনো এক বেক্সিমকো গ্রুপের মাত্র সালমান এফ রহমানের মাত্র 7% শেয়ার ছিল, আর 93% শেয়ার ছিল অন্যান্য ডিরেক্টর এবং পাবলিক। ঠিক আছে, তার ছেলে তার সঙ্গে সম্পৃক্ত, তার ফ্যামিলি মেম্বার সম্পৃক্ত, আপনি তাদেরকে অবরুদ্ধ করলে তো কোম্পানিগুলোকে ধ্বংস করলেন কেন? এখানে সব হাজার হাজার শ্রমিক এখানে বেকার হয়ে গিয়েছে। এই শ্রমিকদের আপনি দায়ভার কি নেবেন? এখন তাদের ফিউচার কি? দেশে আপনি দেখেন তো কি অবস্থা। একবার রাস্তায় নামেন মধ্যবিত্ত, আপনারা সব রাজনৈতিক দলগুলো শুধু মাইক হাতে নিয়ে বলেন জনগণ আমাদের সাথে আছেন। দিন শেষে প্রশ্ন, জনগণ বলতে আসলে কারা? একেবারে জনগণের কাছেই যাব। সানি, শুধুমাত্র অস্থিরতার কথাই তো শুনছিলাম, এই অস্থিরতা কাটাতে আসলে সরকার কি করছে? যেহেতু আমরা এই মুহূর্তে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার দ্বিতীয় একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে এবং সেটি কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার মাধ্যমে। সেই দৌড়ে অন্তর্বর্তীকালীন সরকার কতখানি এগিয়েছে? ব্যক্তিগত মূল্যায়ন কি করবেন? এটা মন্দের ভালো। কেন? দেশ যেভাবে এগুচ্ছিল, সর্বপ্রথম এই বর্তমান সরকারকে দেশের জনগণ বলছিল এই সরকার ডক্টর ইউনূসের সরকার আমরা আরো 5 বছর চাই। বছর না ঘুরতেই এখন জনগণের সুর কিন্তু পাল্টেছে। আপনার গত বছরের সরকার পতনের পরে আপনি খেয়াল করে দেখবেন মেট্রো রেলের যে পিলারগুলো, যে গ্রাফিতিগুলো দিয়েছিল শেখ হাসিনা দোসর স্বৈরাচার, আপনি এখন একটু এই যে এই 5ই অগাস্ট যে করলো গ্রাফিতিগুলো একটু খেয়াল করে দেখেন যে আগের মতো অ্যাটাকিং মোডের নেই, চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি কনসেপ্ট তাদেরকে পরিবর্তন করতে বাধ্য করছে। যারাই 5 বছর চেয়েছিল তারাই এখন নির্বাচনের জন্য অস্থির হয়েছে, কারণ তারা এই দেশের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। এই শৃঙ্খলা কিন্তু এই সরকার কিন্তু দিতে পারেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কথা বলুক, উনি যতই মানে আইনের শাসনের আপনার কথা বলো, কিন্তু দিন শেষে আমরা কিন্তু প্রতিদিনই আপনার এই যে গতকালকেও একজনকে দেখা যাচ্ছে যে জমি বিরোধের জন্য প্রকাশ্যে কোপাচ্ছে, মারছে, আর পাথর দিয়ে মানুষ হত্যা করা। এটা তো মনে হয় যে বর্বরচিত, যে আমরা ইতিহাসে পড়েছি যে একটা সময় বর্বর যুগ ছিল, সে বর্বর যুগকে এখন আমরা দেখছি যে স্পষ্ট করে যে পাথর দিয়ে মানুষ মারতেছে। আমরা কি ধরনের একটা দেশে যদি আপনি চিন্তা করেন যে আমরা বসবাস করছি,
মনদের ভালো যে অন্তত বর্তমান সরকার বুঝতে পারছে যে যে আসলে আমাদের পক্ষে সম্ভব না, যে কারণে আমাদেরকে একটা এক্সিট নিতে হবে, এই কারণে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে নির্বাচনটা আমাদের দিয়ে চলে যেতে হবে। নির্বাচনের একটা টাইম ফ্রেমেও তো আমরা আমরা আশা করি ফেব্রুয়ারির সেটা মধ্যে নিয়ে তারা আসলে দিয়েছে। নির্বাচন কমিশনও কথা বলছে, গতকালকেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সে ভেতরকার থেকে যে বিষয়টি উঠে এসেছে একটু আমি আপনাকে ইনফর্ম করি, সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের একটি নীতিমালা তৈরি করা হয়েছে এবং সোজা কথায় আমাদের ইলেকশন বিটে যিনি রয়েছেন, যেই সংবাদকর্মী রয়েছেন, তিনি কিন্তু এক কথায় বলে দিয়েছেন যে গত 15 বছরও যা ছিলেন তারই নতুন একটি কপি আমাদের সামনে হাজির করা হয়েছে। তো এই যে গণমাধ্যমের হাত পা বেঁধে রাখা, নির্বাচন কমিশন বলছে যে আইনের মতো স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিবে, আবার পূর্বের সেই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এই জায়গায় কি কোনো রকম অমিল দেখতে পাচ্ছেন বা মনে হচ্ছে না যে কোনো অস্পষ্টতা? মদ একই, বোতল চেঞ্জ, পুরাতন মদ নতুন বোতলে ঢেলে পান করা আর কি। এই যে গণমাধ্যমদের যে বিষয়, আগে আপনি দেখেন যে ওই যে টিআইবি, তারা কিন্তু এই সম্প্রতি কিন্তু একটা তাদের গবেষণার কিন্তু একটা ফল তারা দিয়েছে যে এই সরকার, অন্তর্বর্তী সরকারে কিন্তু মিডিয়া কর্মীদের উপর তাদের অ্যাক্রেডিটেশন কার্ড তারা করে নিয়েছেন, তাদের নানান ধরনের হিসাব টিসাব জব্দ করে দিয়েছেন। অর্থাৎ আগের যে আওয়ামী সরকারের গণমাধ্যমের উপর যে রোলার কোস্টার চালানো হয়েছে সেটা এখনো যে চলছে না তা নাই, এখনো ঠিক তাই চলছে। কারণ হচ্ছে আপনি চাইলেই তো এই যে আপনার ওই এনসিপির এগেনস্টে হোক, আপনি তাই যদি হয় সানি, এক কথাই তো বলছেন যে ক্ষমতার চেয়ারে আসলে যারাই যায় তারাই তো ওই পলিসি থেকে বের হতে পারে না, তাহলে বের হওয়ার সুযোগটা কি, উপায়টা কি, বা কি হতে পারে আমাদের জন্য? বাংলাদেশের মানুষই বা আর কি করতে পারে? যথেষ্ট তো করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেটার একটা ফসলও ঘরে তুলেছে। তাদের কাছ থেকেও যদি সাধারণ জনগণ একই রকম ট্রিটমেন্ট পায়, এর পরবর্তীতে কি হতে পারে? মানে আমাদের সাধারণ জনগণের যে ভবিষ্যৎ, সেটিকে আমরা কিভাবে দেখি? আমাদের দেশের দেখেন, আমরা দিন শেষে সাধারণ জনগণ কি চাই, আমরা যারা নন পলিটিক্যাল মাইন্ডের লোক, যারা কোনো দলই আমরা করি না, আমরা শুধু সংসার নিয়ে আমরা দিন এনে দিন খেয়ে কোনো রকম ভালোভাবে বাঁচতে চাই, আমরা একটু নিরাপত্তা চাই। এখন এই আপনি দেখেন, এই যে কিছুদিন আগে যে মাইলস্টোন যে ট্র্যাজেডিটা হয়েছিল, একজন গার্ডিয়ান তিনি বলছিলেন কান্না জড়িত কণ্ঠে যে পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা আর এই দেশে থাকবো না। একজন সচেতন নাগরিকের কণ্ঠ থেকে যখন এই ধরনের হতাশার কথা বেরিয়ে আসে, তখন এই দেশ নিয়ে আপনি আর আমি টেবিলে বসে শুধু আলোচনাই করতে পারবো, কিন্তু আসলে কাজ যাদের হাতে দায়িত্ব, যারা করবেন, তাদের যদি বিবেক জাগ্রত না হয়, তারা যদি এই দলগত চিন্তা না করে দেশের চিন্তা করে, এই দেশের মানুষের কল্যাণের চিন্তা করে, তাহলে এই দেশ, আমরা কিন্তু শুরুতে কিন্তু ধরেছিলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইন্টারন্যাশনাল ফিগার, তিনি কিন্তু একজন নোবেল বিজয়ী, তার হাতে যদি বাংলাদেশটা থাকে, আমরা খুব শীঘ্রই মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুর না হলে মালয়েশিয়ার মতো একটি উন্নত দেশে আমরা যেতে পারবো। এখন উনি কাজ করতে পারেন নাই বা ওনাকে কাজ করতে দেয়া হয় নাই, এইটা আপনার সময় বলে দিবে যে উনি এক সময় উনি বলবেন উনি কি কি প্রবলেম ফেস করছেন, আপনি একদিন উনি বলবেন, নিশ্চয়ই বলবেন। সেই জবাবদিহিতা আমরা আশা করি সানি। একই সাথে আশা করি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যে ঘোষণা, সেইটি যেন সাধারণ জনগণের কাছে আলোর দিশা হয়ে ওঠে এবং একই সাথে নির্বাচন কমিশনের জন্য কোনো ধরনের দ্বিচারিতা না করে বাংলাদেশের লোকের কাছে একটি অবাধ, স্বচ্ছ, সুন্দর নির্বাচন আমরা প্রত্যাশা করি এবং সেটি যেন আসলে প্রতীয়মান হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় আসলে আমার সাথে থাকার জন্য এবং জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। ধন্যবাদ জ্যোতি, আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, শেষ করছি আজকের আলোচনা। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।